দর্শক, এখন রয়েছে পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল আমিন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আপনি কোথায় শুনতে পাচ্ছিলেন যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ট্রেডের যে চিত্র দেখতে পাচ্ছিলাম আমরা জানিয়েছি, এবং যেমনটা আপনি শুনতে পাচ্ছিলেন যে সেই অনুযায়ী যদি আমরা বলি যে দীর্ঘদিনের একটা মন্দাভাব, এই মন্দাভাবটা থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না, এর পেছনে কারণটা কি? আর আরেকটা বিষয় জানতে চাইবো একই সাথে যে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি। আপনাকে আরো ধন্যবাদ এবং যারা শুনছেন সবাইকে। আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটা বিনিয়োগকারীর মানসিক অবস্থা খুবই খারাপ, কারণ একটা পতন যদি লম্বা সময় ধরে চলতে থাকে তখন জনমনে কিন্তু আস্থার যে জায়গাটা থাকে জি। সেটা একদম নষ্ট হয়ে যায়, যেটা কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে। তো আমরা যদি খুব সংক্ষেপে বিষয়গুলোকে খেয়াল করে দেখি, অনেকগুলো ইকোনমিক প্যারামিটার ছিল, তার মধ্যে অন্যতম আপনি জানবেন যে বন্ডের এবং বিলের যে রেটটা চেঞ্জ হয়ে যাওয়া, বা ব্যাংক সুদের হার বেড়ে যাওয়া হুম ডিপোজিটের, হুম। বা অন্যদিকে আমরা যদি বলি যে ডলারের যে একটা ফ্ল্যাকচুয়েশন ছিল রিজার্ভ রিলেটেডটা, মানে ইকোনমিক বড় বড় প্যারামিটার গুলোকে অনেকটা এখানটাকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি যে বিষয়টা আমরা দেখেছি যে আমরা যখন 21শে জানুয়ারি ফ্লোরটা তুলে দেওয়া হলো, তুলে দেওয়ার পরে যারা অংশীদার আছে তারা কিন্তু অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। তো সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অনেক সাধারণ বিনিয়োগকারী নতুন করে আবার বিনিয়োগে আগ্রহী হয়েছিল, কিন্তু যে কোনো কারণে হোক যখন তারা প্রাইসটার সেল প্রেশারটা বেশি চলে আসে, বিশেষ করে ধরেন ফরেন সেলটা তো একটা বড় ধরনের সেল ছিল, ফান্ডামেন্টালি ভালো যে স্টক গুলো সেটার জি। একটা সেল ছিল। তো সেই সেলটা গুলো ইন্স্যুরেন্স যেহেতু জানে ইনস্টিটিউশন এই সেলটা আসবেই, তারা কিন্তু তখন এটাকে আর সাপোর্ট না দেওয়াতে একটা ভালো ধরনের ফল হয়েছে, মানে ভালো ফান্ডামেন্টাল শেয়ার একটা নিচের দিকে গিয়েছে। আর সবসময় কিন্তু আমরা দেখি যে কিছু সিলেক্টেড স্টক নিয়ে মার্কেটটা মুভ করে, মানে যে স্মার্ট মানিগুলোর এন্ট্রি হয় ওই সিলেক্টেড স্টক নিয়ে। তাহলে একটা বাজার ধরুন 400 শেয়ারের মধ্যে যদি 10-12টা শেয়ারের মধ্যে ফান্ড ইনজেক্টেড হয়, সবাই কিন্তু তখন চেষ্টা করে অন্য জায়গায় শেয়ার লসে সেল করতে হলো এখানে যেতে, এবং সেই কারণেই কিন্তু দেখা যায় একটা স্ট্রং মানে যে লিকুইডিটি সেটা না থাকার কারণে আমরা বাজারে মানে সামগ্রিকভাবে পুরো বাজারটা উঠাতে পারছি না বা উঠছে না। তো এইসব বিবিধ কারণের সাথে যোগ হয়েছে রিসেন্টলি আমরা বাজেট রিলেটেড কিছু ডিসকাশন এবং বাজেটকে সামনে রেখে কিন্তু অনেক ধরনের কথাবার্তা পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম যেমন ধরেন আপনি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যেটা প্রস্তাবনা আছে যে আগের চেয়ে কর হার 2.5% বাড়তে পারে, এটা হুম। নিয়ে ধরনের এক ধরনের কথা। বা সবচেয়ে বেশি মানুষ যেটাতে প্যানিক হয়েছে সেটা হচ্ছে যে আপনার ওই যে গেইন ট্যাক্সের বিষয়টা, যেটা আসলে লেখা হচ্ছে প্রতিনিয়ত, যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কিছু আসেনি বা বাজেটের কোথাও এরকম নাই, বাট পত্রিকাগুলোতে এরকম আছে। তো এইগুলো বিভিন্ন বিষয়কে সামনে রেখে কিন্তু আমি যেটা মনে করছি পুরো বিষয়টা হচ্ছে যারা প্রাতিষ্ঠানিক এন্ডে আছে তাদের একদিকে সাপোর্ট না দেওয়া, যে বাজার একটু পড়তে পারে সেই জায়গাটা তারা ওয়েট করা। আরেকদিকে হচ্ছে যে আপনার এই যে যারা প্যানিক হয়ে যাচ্ছে তারা সেল দেওয়া, কারণ অনেকে ধরেন যারা মার্জিন ঋণধারী ছিলেন তাদের কিন্তু এই দাম কারেকশনের কারণে তারা কিন্তু বাধ্যতামূলকভাবে ফোর্স সেলে পড়ে গেছে। তাহলে ফোর্স সেলের চলে যাওয়া তো তার তো আর কোনো অপশন ছিল না, যারা ফান্ড ইনজেক্ট করতে পারেনি। তাহলে ওই শেয়ারটাও কিন্তু যত বেশি বাজার পড়ছে তত কিন্তু ফোর্স সেলের মাত্রাটা বাড়ছে। তাহলে আমরা যদি সার্বিকভাবে বলি যে সত্যিকার অর্থে বাজারকে স্ট্রংলি মুভ করার জন্য যে ধরনের লিকুইড মানি দরকার, যে ধরনের ইন্টেনশন দরকার, যে ধরনের প্ল্যানিং দরকার, এই বিষয়গুলোকে যেহেতু সমন্বিত ভাবে কেউ করছে না। আমরা কিন্তু অনেক সংগঠনের নাম শুনি, ধরেন আপনি মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের কথা বলেন, ব্রোকার অ্যাসোসিয়েশনের কথা বলেন, নতুন একটা সংগঠন হচ্ছে সিও ফোরাম, প্রত্যেকে কিন্তু মানে বক্তৃতা বিবৃতির মাধ্যমেই কিন্তু সীমাবদ্ধ থাকছে, তাদের কোনো অ্যাকশন যেহেতু আমরা পুঁজিবাজারে দেখছি না। কারণ কন্টিনিউয়াসলি ডাউন টার্ন যদি চলতে থাকে তখন কিন্তু আমরা যত ধরনের কথা বলি জনমনে কিন্তু কোনো আস্থা তৈরি হয় না। তাহলে আমরা যদি দেখতাম যে তারা বক্তব্য দিচ্ছে, মিটিং করছে, তারপর বাজারটা একটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, তখন কিন্তু মানুষ তাদের উপর আস্থা রাখতো, বাজারে কিন্তু গতিশীলতা হতো। এই জন্য অনেকের অ্যাকাউন্টে হয়তো টাকা আছে, টাকা কিন্তু তারা পার্টিসিপেট করছে না। আপনি হয়তো জানেন আবার এই যে আগামী রবিবার থেকে আবার নতুন একটা আইপিও সাবস্ক্রিপশন শুরু হবে, সেখানে 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তাহলে এই যে অনেকে আবার মনে করছে যে আমরা তাহলে ওইটা যেহেতু নিশ্চিত রিটার্ন, ওই দিকে হয়তো অনেকে যাবে। তাহলে আপনি এমনি বাজারের অবস্থা খারাপ, এই মুহূর্তে যদি একটা আইপিও বাজারে চলে আসে তাহলে কিন্তু বাজারের কিন্তু আরো কিন্তু গতিশীলতা কমে যায়। তো সবকিছু মিলিয়ে মনে করি যে সব যে দিকগুলোকে আমরা চিন্তা করছি বিনিয়োগকারীরা প্রত্যেকেই কিন্তু আসলে একটা অস্বস্তির মধ্যে আছে, এবং প্রত্যেকেই আজকে বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পর কি কি আছে সেগুলো দেখে হয়তো আগামী সপ্তাহ থেকে তাদের বিনিয়োগ কৌশল নির্ধারণ করবে। তবে আমি সবসময় মনে করি যত ধরনের ক্রাইসিস থাকুক, এই ক্রাইসিসকে ঠিক করা এবং আস্থার জায়গা তৈরি করার দায়িত্ব কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, কারণ তারাই কিন্তু তাদের যেটা একটা ফিক্স সেট আপ থাকে, তাদের যেহেতু একটা রিসার্চ টিম থাকে, তারা কিন্তু বাজারে যদি আস্থা তৈরি করতে ব্যর্থ হয় তখন কিন্তু বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কিন্তু বাজারকে কোনোভাবেই কিছু করার কোনো সুযোগ থাকে না। তাই আমি সবসময় দায়ভারটা চাপাবো সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে তাদের কাছে, কারণ তাদের কাজই হচ্ছে বাজারে আস্থা তৈরি করা। কারণ তারা যখন একটা পরিবেশ তৈরি করবে তখন বিনিয়োগকারীদের মধ্যে কে কোথায় বিনিয়োগ করবে সে কিন্তু সেখানে তার ক্ষেত্রটা খুঁজে পাবে। বাট আপনি যদি আস্থার জায়গাটা তৈরি করতে ব্যর্থ হন, দিন শেষে কিন্তু লং রানে বিনিয়োগকারী বাজার থেকে হারিয়ে যাবে। আর বিনিয়োগকারী যখন হারিয়ে যাবে, আপনারা কিন্তু পত্রপত্রিকা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিদিন প্রতি মাসে আসছে যে 20,000 বিও খালি হয়েছে, 25,000 বিও খালি হয়েছে, অনেকে ফোর্স সেলে পড়েছে, অনেকে বাজার থেকে চলে যাচ্ছে। এই যে যারা যাচ্ছে
তারা কিন্তু আলটিমেটলি বাজারে তাদেরকে আনা অনেক কষ্টকর হবে, কখনো হয়তো তারা বাজারমুখী হবে না। তাই যারা বাজারে টিকে আছে তাদেরকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় পলিসি সাপোর্ট বলেন বা ফান্ড ইনজেকশন বলেন, যেভাবে হোক সেই ধরনের ব্যবস্থা যদি গৃহীত না হয়, তাহলে কিন্তু আমরা যতভাবেই যাই কিছু বলি না কেন, দিন শেষে বিনিয়োগকারীরা এই বাজারের প্রতি কোনো আস্থা থাকবে না। আমি আপনার কথায় রেশ ধরে বলতে চাচ্ছিলাম যে আপনি যেমনটা বলছিলেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আলাদা করে একটা ভূমিকা নেওয়া উচিত, এবং তাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত বা সেই জায়গা থেকে তারা কেন দায়িত্ব এড়াচ্ছেন? দেখুন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে কাজটা করছে, তারা চিন্তা করেছে যে আমরা যদি নিজেরা সত্যিকার অর্থে পুরো বাজার নিয়ে চিন্তা করি, তখন আমাদের হিউজ ফান্ড লাগবে। এত ফান্ড আমাদের নাই, আমরা অনেকটা লিমিটেশনের মধ্যে থাকি। তখন তারাও কিন্তু ওই যে রিটেলারদের মধ্যে কিছু কিছু মেকাররা, যেমন ধরেন স্পন্সরদের সাথে বসে যোগ সাজস করে কিছু স্টকের ইনসাইড ট্রেডিং যেটাকে আমরা বলি, আগে একটা গেম প্ল্যান সেট করে এই ধরনের তথ্য 2-3 মাস পরে বাজারে ছেড়ে দেয়। সাধারণ বিনিয়োগকারীরা তখন কিন্তু ওইটার উপর বেস করে ঝাঁপিয়ে পড়ে, তারা কিন্তু আস্তে করে সেল করে দিয়ে তারা বের হয়ে যায়। তারা যখন দেখে যে আমার একটা স্ট্রিপ থেকে অল্প ফান্ড ইনজেক্ট করে আমার ভালো প্রফিট হয়েছে, তখন কিন্তু সে সামগ্রিক বাজার নিয়ে চিন্তা করবে না। তাহলে এই জায়গাটাতেই কিন্তু হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা। তারা দেখবে যে এই ধরনের কোনো মানে গেম প্ল্যান হচ্ছে কিনা। আমরা এরকমও কোম্পানি দেখেছি 10 টাকা থেকে 228 টাকায় গিয়েছে, তার নো ডিভিডেন্ড দিয়েছে, ইপিএস নেগেটিভ, কোনো কিছু নাই। এটা দেখা দেখি কিন্তু অনেকগুলো এই টাইপের কোম্পানি বেড়েছে। তখন যেহেতু ফ্লোরে ভালো কোম্পানি শেয়ার ছিল, তখন এই শেয়ারগুলোকে তারা ক্যাপিটালাইজ করে কিন্তু একটা বড় জায়গায় নিয়ে গেছে। তাহলে এইখানেও কিন্তু সাধারণ বিনিয়োগকারীর অনেক ফান্ড স্টাক হয়ে গেছে। যখন তারা ওখান থেকে রিলিজ করেছে, যখন ইনস্টিটিউশন এবং মেকাররা বের হয়ে গেছে, সাধারণ বিনিয়োগকারী কিন্তু এখানে আবার যে ফান্ডটা নিয়ে আসছিল সেটাও ব্লক হয়ে গেছে। তাহলে আপনি যদি খেয়াল করে দেখেন, এই কাজটা তো হওয়া উচিত ছিল কাদের? এটা রিভার্স হওয়া উচিত ছিল। নর্মালি বাজার যখন ওভারঅল ওভারহিটেড হবে, তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তার হোল্ডিং থেকে একটা প্রফিট লক করবে। বাজার যখন ম্যাসিভ পতন হবে, তখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখানে আস্থা ধরে রাখার জন্য আবার বাইরে মোড়ে চলে যাবে। এটাই কিন্তু ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরি করার উদ্দেশ্য। কারণ যেহেতু তারা বাজার থেকে অনেক ধরনের সুবিধা নিয়ে থাকে, যেমন ধরেন আইপিও তারা কোটা পায়, তারা অনেক সময় বিভিন্ন প্রবলেমে পড়লে কিন্তু আইসিইউ বলেন বা বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে তারা টাকা পায়। বা আমরা যদি আরো বলি যে তারা প্রভিশনিং টাইমটা এক্সটেন্ড করতে পারে। একজন ইন্ডিভিজুয়াল কিন্তু ফোর সেলে পড়ে গেলে তারা কিন্তু কোনো সুযোগ নেই, বাট প্রতিষ্ঠান অনেক ধরনের নেগোসিয়েশন বা অনেক ধরনের সুবিধা তারা নিয়ে থাকে। তাহলে এই যে সুবিধাগুলো তারা দিচ্ছে, তার বিপরীতে কিন্তু তারা কোনো ধরনের কিন্তু সুবিধা বাজারকে দিচ্ছে না, বিনিয়োগকারীকে দিচ্ছে না। তারা ব্যক্তিগতভাবে ধরেন নিজেরা অনেক লাভবান হচ্ছে। যারা সব সংগঠন করে, সংগঠনের ব্যক্তিরা দেখবেন যে বিভিন্ন জায়গায় সোসাইটিতে হাইলাইটেড হচ্ছে, ডিসকাশনে আসছে। তারা নিজেরাও কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ধরনের মানে নিজেদের অ্যাসেট বাড়াচ্ছে, এগুলো পত্রপত্রিকার মাধ্যমে জানা যায়। তারা অনেক কিছু করছে, কিন্তু এট দ্য কস্ট অফ কমন পিপল। তাহলে আপনি প্রতিষ্ঠানের যে লোকগুলোকে রেখেছেন, তারা যদি বাজারের স্বার্থ না দেখে ব্যক্তির স্বার্থ দেখে, এবং বাজেট আসলেই তারা একটা উসিলা করে বাজেটকে বিভিন্ন রকমের সেলফ প্রেশার দেয় এবং এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করে। কারণ আপনি ধরেন এই যে গেইন ট্যাক্সের ব্যাপারটা যদি বাস্তবায়িত হয়, সাধারণ বিনিয়োগকারী তো এখানে কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ সাধারণ বিনিয়োগকারী তো গেইনই নাই। তাহলে গেইন ট্যাক্সটা তো তার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না। অ্যাপ্লিকেবল হবে কাদের জন্য? তা আবার বড়দের জন্য। এখন বড়দের প্রাতিষ্ঠানিকের যারা বড়রা প্রফিট করেছে, তারা যে কাজটা করছে, তারা কিন্তু আবার যেগুলোতে প্রফিট করে সেখানে কিন্তু টিন নাই কোনো। তাহলে সরকার যে টাকাটা আশা করছে এখান থেকে আদায় হবে, দিন শেষে কিন্তু এটা সাধারণ বিনিয়োগকারীর জন্য ক্ষতিই হলো। কারণ তারা কিন্তু যেটা করবে, যেগুলো ধরেন তারা টিন নাম্বার দেখায়, ওইসব শেয়ারকে অ্যাডজাস্ট করে তারা ওই 50 লাখের নিচে নামিয়ে নিয়ে আসবে। কারণ আলোচনায় দেখলাম যে 50 লাখ পর্যন্ত প্রফিট হলে কোনো ট্যাক্স লাগবে না। তাহলে এটাকে তারা নিচে নামিয়ে নিয়ে আসবে, তার জন্য তাদের একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। আর যেগুলো একদম বেনামি অ্যাকাউন্ট, সেগুলোর কোনো ট্র্যাকিং করতে পারবে না, যেহেতু কোনো টিন নাই, কিছু নাই। তাহলে রাষ্ট্রীয় পক্ষ থেকে আপনি যেটা সার্বিকভাবে একটা ব্যবস্থাপনা না এনে, টিন আইডেন্টিফিকেশন না জেনে যদি আপনি একটা ইম্পোজ করতে যান, কালেকশনের বেশি তো এখানে একটা হতাশা ছড়া যাবে। অন্যদিকে যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই কাজটা করতো, তারা যদি বাজার মানে এনবিআর কে এটা বোঝাতে পারতো যে আপনারা এই পরিমাণ গেইন ট্যাক্স কালেক্ট করে যে টাকা পাবেন, তার চেয়ে বেশি যদি লেনদেনের পরিমাণ বাড়ে, তাতে এই পরিমাণ টাকা আপনারা এখান থেকে মানে গভর্নমেন্টকে আমরা আরো বেশি টাকা ট্যাক্স দিতে পারবো। মানে এই জিনিসটা জি, আমরা আমরা এই জায়গাটা একটু আমরা বিরতি নিব। আমরা বিরতির পরে এই বিষয়গুলো নিয়ে আবারও তুলব। দর্শক, নিচে একটা বিরতি, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আলামিনের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। এবং বিরতির আগে আমরা যেমনটা আপনি বলছিলেন যেমনটা যে বাজেট নিয়ে আসছে, বাজেট নিয়ে যেটা আজকেই পেশ করা হবে 2024-25 অর্থ বছর, এবং লম্বা বড় বিশাল অঙ্কের একটা বাজেট। এবং এই বাজেটে আমরা যেমনটা শুনেছি পত্রপত্রিকা থেকে বা বিভিন্ন সাইটেশন থেকে আমরা যেমনটা জেনেছি যে পুঁজিবাজারের উপরে বিভিন্ন হয়তো পরিবর্তন নতুন করে কোনো কিছু আরোপ করা হতে পারে। এই পরিবর্তনগুলো যদি আনা হয় পুঁজিবাজারের জন্য, তাহলে কি ধরনের ইফেক্ট পড়তে পারে? দেখুন, অলরেডি এগুলো পত্রপত্রিকা চলে আসার পর কিন্তু এটা একটা নেতিবাচক প্রভাব অলরেডি পড়ে গেছে। এটা অলরেডি আমি বলতে পারি সেই হিসাবে অ্যাডজাস্টেড।
এখন এগুলো যদি বাস্তবায়িত হয় সেই হারে হয়তো নতুন করে আর পড়বে না, কারণ যে পলিসিটাই নেওয়া হোক না কেন দিন শেষে কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়বে অনেক পরে। তাহলে এইটার ইমিডিয়েট যে ইফেক্টটা যেটা পড়ার কথা সেটার কারণে কিন্তু বাজারকে এতদিন কন্টিনিউয়াসলি পতন ঘটিয়েছে। এখন কি কারণে বাজারটা পজিটিভ হবে আপনাকে আমি বলি। এই কারণে যখন দেখবে যারাই ধরেন এই শেয়ারগুলোকে মুভ করাবে বা রোল করাবে তারা যদি পার্টিসিপেন্ট না পায় তাহলে তো আলটিমেটলি তারা ফান্ড ইনজেক্ট করবে না। তাহলে তারা ফান্ড ইনজেক্ট কারা করছে? যাদের হাতে এখন স্মার্ট মানি আছে, যারা নতুন করে বাজারে ফান্ড নিয়ে আসার মতো ক্ষমতা আছে। এরকম সক্ষমতা কিন্তু সবার নাই। আর যারা সাইডলাইনে বসে আছে তারা হয়তো দেখছে বাজারটাকে, অবজার্ভ করছে বাজেটে কি থাকে। তাহলে বাজেটের পরে কিন্তু অনেকেই আবার নতুন করে যারা সাইডলাইনে ছিল তারা পার্টিসিপেট করবে, এবং স্মার্ট মেকার যারা বা স্মার্ট মানি যারা নিয়ে এসছে তারাও একটা মুভমেন্টে যাবে। কারণ এই জিনিসগুলো তো এতদিনে আলোচিত হতে হতে সবার মধ্যে একটা পারসেপশন হয়ে গেছে যে এই বিষয়গুলো হয়তো হয়ে গেছে। মানে এখনো তো আমরা জানি না যে বাজেটে এই জিনিসগুলো হবে কিনা, কিন্তু তারপরেও অনেকের ধারণা এই ধরনের বিষয়গুলো হতে পারে। তাই আমি বাজেটের মধ্যে কিন্তু ওরকম কোনো চক করছি না, বা বাজেট থেকে আমাকে কোনো পলিসি সাপোর্ট দিবে সেটা আসছে না। কারণ আপনি জানেন প্রতিবারই কিন্তু বাজেটে কালো টাকা সাদা করার একটা সুযোগ থাকে, কিন্তু সিগনিফিকেন্ট কোনো মানি অফিসিয়াল চ্যানেলে সাদা হয় না। এবং তাহলে এই ধরনের বিভিন্ন সুযোগটা জায়গায় দিলে কি ইনভেস্টেরও না কোনো দিলে সুযোগ কি মানে এটা কিন্তু করা হয় হয় না। না। কিন্তু জি। যদি এরকম হয়, ধরেন গেইন ট্যাক্স কোনোভাবে ইম্পোজ করা হয় এবং সরকারের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি বলা হয় যে 3 নাম্বার দিতে হবে, এবং সেই বিষয়গুলো যদি যখন বাধ্যতামূলক করা হয় তখন বাজারে জন্য একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ আমরা যে কালো টাকার কথা বলি, এই টাকাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বেনামে ঢোকে। সেই টাকাগুলো বেনামে ঢোকে বলে কিন্তু কোনো সাদা চ্যানেলে বা ট্র্যাকিং এ আসে না। যেমন আমরা অনেকেই জানি যে বিভিন্ন রকম হাই অফিসিয়ালরা বিভিন্ন রকম বেনামে ব্যবসা করে থাকে। তাহলে এইভাবে যদি সত্যিকারে গেইন ট্যাক্সের মতো ইস্যুটাকে নিয়ে আসা হয় তাহলে ওই জায়গায় যে টাকাগুলো আসতো সেই টাকাগুলো আসবে না, সেটা কিন্তু পুঁজিবাজারের জন্য একটা ক্ষতি হবে। সেই কারণে কিন্তু সব ধরনের অংশীজন বলে যে সাধারণ বিনিয়োগকারীর জন্য এটা ধরেন লাভ নাই, কারণ তার জন্য কোনো ট্যাক্সের বোঝা বাড়বে না, কিন্তু বড়রা যদি ফান্ড বাজারে ইনজেক্ট না করে তাহলে বাজারে গতিশীলতা হারাবে। তাই আবার আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে লিস্টেড কোম্পানির ক্ষেত্রেও যে কাজটা করা হয়েছে, যে বারবার বলা হচ্ছিল যে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেডের মধ্যে সিগনিফিকেন্ট একটা ট্যাক্সের গ্যাপ রাখতে। হ্যাঁ, আগে গ্যাপ ছিল সেটা 5%, এখন সেটাকে আরো কমে দেওয়া হলো। কারণ আপনি ধরেন জানবেন প্রস্তাবনা যেটা হয়েছে যে 10%-এর উপর যারা শেয়ার ছাড়বে তাদের জন্য বলা হচ্ছিল যে যেটা ছিল 20% সেটা প্রস্তাব করা হচ্ছে 22.5, আর 10%-এর নিচে যারা তাদের ছিল 22.5 সেটাকে প্রস্তাব করা হচ্ছে 25। আর যেটা আপনার নন লিস্টেড লিস্টেড না তার জন্য আগেও ছিল 27.5। তাহলে কি আগে গ্যাপ ছিল 5, এখন গ্যাপ নামায় নিয়ে আসছে 2.5-তে। এখন গভর্নমেন্টের পলিসি মেকাররা তারা হয়তো ভাবছে যে এর মাধ্যমে টাকা বেশি আদায় হবে। আসলে কিন্তু বেশি আদায় হবে না, কারণ নন লিস্টেড যেগুলো আছে সেগুলোর কাছ থেকে যদি প্রপারলি ট্যাক্স আদায় করা যায়, এবং তখনই তা আদায় করা যাবে তখন যাদেরকে একটা মানে রিগোরাস রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসা হবে, তখনই আনা সম্ভব যখন লিস্টেড হবে। তাই লিস্টেডের গ্যাপ যতদিন না বাড়াবে ততদিন কিন্তু মানুষ, ধরেন আপনি যদি 20% বা 15%-এর একটা গ্যাপ থাকতো তখন কিন্তু বাধ্য হতো সবাই যে এত বড় ট্যাক্স না দিয়ে আমরা সরাসরি লিস্টেড হয়ে যাই। তার মানে ভালো কোম্পানি আনার জন্য গ্যাপ কিন্তু বাড়াইতে হবে, কারণ লিস্টেড মাত্র 400 কোম্পানি, বাট আমাদের প্রায় 1 লক্ষর উপরে কোম্পানি আছে যেগুলো আপনি লিস্টেড না। তাহলে আপনি লিস্টেডের সংখ্যা যতদিন না বাড়াবেন, ভালো ভালো কোম্পানিকে যতদিন নিয়ে না আসবেন, ততদিন আপনি হয়তো নমিনাল হিসাব করছেন আমি এই পরিমাণ ট্যাক্স আদায় করতে পারবো, বাস্তবে কিন্তু কালেকশনের পরিমাণটা অনেক কম থাকবে। তাই আমি মনে করি বাজেটটাকে বাস্তব নির্ভর করার জন্য বিভিন্ন অংশীজনের কাছ থেকে যে আলোচনাগুলো নেওয়া হয় সেই আলোচনার কোনো রিফ্লেকশন কিন্তু পুঁজিবাজারে থাকে না। তাহলে থাকে না বলেই কিন্তু বাজেট আসলে তেমন কোনো গুরুত্ব বহন করে না। বাট এইটাকে উসিলা করে বড় বড় বিনিয়োগকারী কিন্তু বাজারে প্যানিক দিয়ে কিন্তু শেয়ারের দাম অনেক কমাচ্ছে, অনেকে বাধ্য হয়ে সেল করছে আর অনেকে ভয় পেয়ে সেল করছে। কিন্তু সব দিন শেষে কিন্তু এই যে এতদিন সেলার ছিল, এমন তো হয় নাই যে যারা সেল করেছে কোনো বায়ার ছিল না, প্রতিদিনই বায়ার ছিল। যারা এতদিন শেয়ারটাকে জমিয়েছে তারা দেখবেন কিছুদিন পরে বাজেটটাকে স্বাগত জানিয়ে বলবে সব পুঁজিবাজার বান্ধব বাজার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, বিশাল একটা বক্তব্য দিয়ে বাজার আবার মোমেন্টাম আনবে। এনে এই যে এখান থেকে যে শেয়ারগুলো কালেক্ট করছে 15%, 20%, 25%, 30% মতো কারো কারো প্রফিট হবে, তারা আবার বুক করে আবার তারা আরেকটা উসিলা সামনে এনে সাইডলাইনে বসে থাকবে। তাহলে এইভাবে যদি বাজারে সবাই ট্রেডিং এ চলে আসে, ইনভেস্টমেন্ট প্যাটার্ন যদি না করে, আপনি যত ধরনের ব্যবস্থা নেন কেউ তো এই বাজারকে ঠিক করতে পারবে না। বাজার ঠিক করতে হলে একমাত্র দরকার হচ্ছে আপনার একটা স্ট্রিক্ট রেগুলেশন, যে হ্যাঁ আপনারা বাজারটাকে একটা গতিশীলতা আনার ক্ষেত্রে এই যে বিভিন্ন স্ক্রিপ্ট নেটিং হয়, ধরেন একটা স্ক্রিপ্ট উপরে বিক্রি করে নিচে বাই করার জন্য বসে থাকে, বিক্রি করে বাই করে, তাহলে এই যে সেম স্ক্রিপ্টে নেটিংটা হয়, এই নেটিংটা যদি বন্ধ থাকতো তাহলে কি হতো? তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাটায় একটা আমরা প্রাইস বাড়ার মতো একটা অবস্থা দেখতাম। এখন কি করে, একটু বাড়লে বিক্রি করে আবার নিচে বসে থাকে বাই করার জন্য, এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। তাহলে আমরা সার্বিকভাবে বাজারের গুণগত পরিবর্তন আনতে গেলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা প্রফেশনালিজম গ্রো করতে হবে। তারা কিন্তু দিন শেষে বাজারটাকে আকর্ষণীয় যখন করবে সাধারণ বিনিয়োগকারীর প্রতি, তখনই কিন্তু কাউকে দাওয়াত দেওয়া লাগবে না, এমনি মানুষ ফান্ড নিয়ে চলে আসবে। কিন্তু আমরা দিন দিন পুঁজি বাজারটাকে এমন জায়গায় নিয়ে গেছি, বাজার থেকে মানুষ কিভাবে দৌড়ে পালাবে সেই ধরনের মানুষ
আমরা তৈরি করে দিয়েছি। এবং এই ফেলিউরটাও কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, তারা কিন্তু কথা বলার সময় খুবই সুন্দর কথা বলবে, বাট তাদের রিফ্লেকশন বা তাদের বিহেভিয়ার এবং তাদের অ্যাকশন আপনি যদি দেখেন কথার সাথে কোনো মিল নাই। তখন কিন্তু মানুষ বলে যে না, মিটিং হওয়া মানে হচ্ছে মিটিংটা হয়ে যাওয়ার পরই প্রতিনিয়ত বাজার পড়ে। তাহলে মিটিং এ আপনি যে সুন্দর সুন্দর বক্তব্য বলেন, বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হয়, বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আসে, বিনিয়োগকারী দেখে একটা স্বস্তি নিয়ে আস্থা নিয়ে বসে, স্ক্রিনে দেখে ঠিক তার উল্টোটা। তাই আমি মনে করি যে সব ধরনের বিষয়গুলোর দিকে নজরদারি করতে হবে। এবং কিছু কিছু কোম্পানি বিভিন্ন রকম পিএসআই বা প্রাইস সেনসিটিভ নিউজ দেয়, দেখা যায় সত্যিকারে এগুলা বাস্তবিক কোনো বাস্তবতা নাই, অনলাইন নিউজ পোর্টালে চলে আসে, এটার উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা কিনে, পরে দেখে এই ধরনের কোনো বাস্তবায়নই নাই, এই ধরনের কোনো নিউজই ছিল না, বা এটার কোনো ধরনের ফলো আপ হয় না, যে আমি একটা নিউজ দিলাম এটার এই খবর আছে, এটার ফলো আপটা কোথায়। তাহলে আমরা তথ্য মানুষের সামনে দিলাম, মানুষ এটার উপর বিশ্বাস করে কিনলো, পরে দেখলো এই ধরনের কোনো তথ্যের সত্যতা নাই বা দেরি হচ্ছে, বিভিন্ন রকম ব্যাখ্যা তারা দেয়। বাট তারা এই তথ্যটা দেওয়ার সময় প্ল্যান করে দিয়েছে যে তথ্যটা দেওয়ার জন্য দিচ্ছি, আলটিমেটলি কোনো বাস্তবায়ন হবে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করেছি, অনেক কিছু আগায়নি। তাহলে এই যে পিএসআই দেওয়ার ক্ষেত্রে সতর্কতা, তার সাবস্টেন্স আছে কিনা, রিয়েলি এরকম কিছু হচ্ছে কিনা, এই ধরনের তথ্যগুলো সাধারণ বিনিয়োগকারী তো প্রত্যেকের পক্ষে জানা সম্ভব না, প্রত্যেকে হচ্ছে নিউজ পোর্টাল থেকে পড়ে বিশ্বাস করে। তা আমি মনে করি নিয়ন্ত্রণ সংস্থাকে কেউ যদি একটা পিএসআই দেয় বা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন দেয়, সেটা যদি একটা নির্ধারিত সময় ফলো আপ না হয়, তাহলে সেই কোম্পানিকে তলব করে তাকে মানে ডিরেক্টরদের বিচারের আওতায় নিয়ে আসে যে তোমরা এই ধরনের তথ্য দিয়েছো কেন, কারণ মার্কেট তো ডিস্টোর্টেড হয়েছে। আবার ডিএসসি যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপডেটেড তথ্য নাই, অনেক তথ্য দেখা গেল ইনস্টিটিউশন হোল্ডিং অনেক বেশি, আপনি পরে এক সপ্তাহে যে দেখলেন ইনস্টিটিউশন হোল্ডিং ড্রাস্টিক্যালি ফল করেছে, কারণ তার আপডেট না হওয়ার কারণে আপনি হোল্ডিং বেড়েছে দেখে কিনলেন, পরে দেখলেন অনেক কমে গেছে, তখন আবার সেল প্রেশার চলে আসবে। তার মানে আমাদের অনেকগুলো জায়গায় রিফর্ম আনতে হবে, সেগুলো তখন কিন্তু মানুষ ডিসাইড করতে পারবে এখানে বিনিয়োগে থাকবো কি থাকবো না। বাট এখানে যদি প্রতিনিয়ত মানুষ আসলেই পুঁজি হারায়, তখন কিন্তু এই বাজারের প্রতি কেউ আসতে আগ্রহী হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আসছে বাজেটে হয়তো ভালো কিছুই হবে আমরা আশা করতে, দোষ কোথায় আমরা আশা করি। ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই। দর্শক, 2টা 30 মিনিট আবারও ফিরে আসবো একুশে বিজনেসে, আমাদের সঙ্গেই থাকুন।